হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাঁচালীর হাতে কলমে প্রশ্ন উত্তরের আরও একটা ক্লাস শেয়ার করব। এর আগের দুটো ক্লাসে কিন্তু আমি 1 নম্বরের আর 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই সব প্রশ্নের কিন্তু উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমরা শুরু করব হচ্ছে 3 নম্বর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো। তো বেশি দেরি করব না, চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো রয়েছে 3.1-এ প্রথম প্রশ্ন, বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। কুঠি বাড়ি বলতে তুমি কি বোঝো? প্রথমেই হেডিং রয়েছে অপুর কুঠির মাঠ দেখার অভিজ্ঞতা। একবার মাঘ মাসের শেষ দিকে সরস্বতী পুজোর দিন বিকেলে নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। হরিহর এবং তার শিশুপুত্র অপু সেই দলের সঙ্গী হয়েছিল। 6 বছরের শিশু অপু এই প্রথম গ্রামের বাইরে পা রাখে। বড় বড় কানওয়ালা খরগোশ দেখে সে ভীষণ অবাক হয়। লোভীর মতো তাকিয়ে থাকে নিচু নিচু কুল গাছে পেকে থাকা অজস্র কুলের দিকে। এমন সময় তার বাবা হঠাৎ সাহেবদের কুঠির দিকে তাকে তাকাতে বলে। সেই কুঠিটি নদীর ধারে অনেকটা অংশ জুড়ে প্রাগৈতিহাসিক যুগের এক বিরাট হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়েছিল। অপু এই কুঠির ভাঙা জালঘরটা তাদের পাড়ার স্নানের ঘাট থেকে আবছা আবছা দেখতে পেত। এই জালঘরে বড় বড় কড়াইতে জাল দিয়ে নীল তৈরি হতো। এখন সামনাসামনি সেই কুঠির মাঠ দেখে তার মনে হলো মাঠটির পরেই রয়েছে মায়ের মুখে শোনা সেই রূপকথার রাজ্য। সেখানে শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমে বসে থাকা গাছের নিচে নির্বাসিত রাজপুত্র তলোয়ারটি পাশে রেখে একা শুয়ে রাত কাটায়। কুঠির মাঠ থেকে ফেরার পথে অপু একটা নিচু ঝোপ থেকে আলকুশি ছিঁড়ে নিতে চায়। আলকুশিতে বিষ আছে জানিয়ে হরিহর তাকে তা ধরতে বারণ করে। নেক্সট প্রশ্নের উত্তরটা হচ্ছে, কুঠি বাড়ির অর্থ হলো ইউরোপীয় ব্যবসায়ীদের বাসস্থান বা কার্যালয়। ছোটদের পথের পাঁচালীতে উল্লিখিত কুঠি বাড়িটি ছিল ব্রিটিশ নীলকর সাহেবদের। এই কুঠিতে থেকেই তারা কাছাকাছি অঞ্চলে নীল চাষ করাতো এবং তা থেকে নীল তৈরির তদারকি করত। পরের প্রশ্ন হচ্ছে, ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হওয়ার মতো কোনো ঘটনা লেখো। ছবি দেখেই প্রথমে প্রতিটি শিশু মনে এক নিজস্ব উপলব্ধি হয়, কিন্তু সেই ছবির বিষয় যদি হঠাৎ চোখের সামনে চলে আসে তখন শিশু মন বিস্ময়ে ভরে ওঠে। আনন্দ ও কৌতূহলে নেচে ওঠে তার মন। অপুও বর্ণপরিচয় ক্ষয়ে খরগোশের ছবি দেখেছিল। সেই ছবির খরগোশ ছিল তার কল্পনার বিষয়। যখন সে চোখের সামনেই জীবন্ত অবস্থায় কান খাড়া করা খরগোশকে লাফাতে দেখে তখন তার যে উত্তেজনা ও আনন্দ হয়েছিল তা সহজেই উপলব্ধি করা যায়। পরের অংশের উত্তরটা হচ্ছে, শহরেই আমার জন্ম এবং পড়াশোনা, তাই গ্রাম বা গ্রামের পরিবেশ আমি শুধু ছবিতে বা টেলিভিশনের পর্দাতেই দেখেছি। গত বছর দুর্গাপুজোর আগে আমি মা বাবার সঙ্গে মায়ের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেই গ্রামে যেতে হলে শহর ছাড়িয়ে অনেকটা পথ যেতে হয়। দুদিকে সবুজ মাঠের বুক চিরে কাঁচা পাকা রাস্তা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। তখন সবে দুপুরের চড়া রোদটা কমেছে। আমি দেখলাম রাস্তার দুধার দুধের মতো সাদা কাশফুলে ভরে উঠেছে। এতদিন আমি জানতাম মা দুর্গার আগমনের খবর জানায় কাশফুল। এতদিন আমি ছবি এঁকেছি কাশফুলের, টেলিভিশনের পর্দায় দেখেছি বাতাসে কাশফুলের দোলা। এই প্রথম আমি নিজের চোখে শরতের বাতাসে নীল আকাশের নিচে কাশফুলের দোলা দেখতে পেলাম। এক অদ্ভুত আনন্দ ও ভালো লাগা আমাকে ছুঁয়ে গেল। ছবিতে দেখা জগৎটা বাস্তবে যে এত সুন্দর হতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। কাশফুলের ওই শুভ্রতা আমায় সত্যি মুগ্ধ করেছিল। এই বিষয়ের স্মৃতি চিরদিন আমার মনে থেকে যাবে। এত অবধি ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই হাতে কলমের প্রশ্ন উত্তর ছাড়াও আমি কিন্তু প্রতিটা পর্ব থেকে আলাদা আলাদাভাবে ক্লাসে প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি। আমি তোমাদের পরীক্ষার সাজেশনের প্রশ্ন উত্তরও কিন্তু পথের পাঁচালী শেয়ার করেছি এবং প্রতিটা পর্বের আলোচনার ক্লাসও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই ক্লাসগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশন বক্স থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। বিশেষ করে প্রশ্ন উত্তরের ক্লাসগুলো, কারণ আমি প্রচুর প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি। কোনো বইতে কিন্তু একসাথে অত প্রশ্ন উত্তর তোমরা কোনোদিনই পাবে না। তাই ক্লাসগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি দেখে নিও। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখো রয়েছে 3 নম্বর প্রশ্ন, কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখো। ঝড় বৃষ্টিতে বাড়ির বাইরে বেরিয়ে তা উপভোগ করার তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো। উত্তর, পথের পাঁচালী উপন্যাস থেকে জানতে পারি একদিন বিকেলে হঠাৎ চারিদিক অন্ধকার করে কালবৈশাখীর ভীষণ ঝড় উঠেছিল। এখানে একটা দাড়ি পড়ে গেছে, এটা কিন্তু ভুলবশত হয়েছে। তারপর দেখো রয়েছে, আর সেই সঙ্গে দুর্গাও ছুটেছিল আমগুলোতে। অপু তার দিদির পেছন পেছন দৌড়ে গেছিল। অপুকে সিঁদুর কৌটো তলায় থাকতে বলে দুর্গা চলে গেছিল সোনামুখী তলার দিকে। ধুলোয় তখন চারদিক ভরে গেছিল। বড় বড় গাছগুলোর ডালপালা সব ঝড়ে বেঁকে গিয়ে গাছগুলোকে ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছিল। ঝড়ে প্রচুর আম পড়ায় অপু আনন্দে দিদিকে
ডাকতে থাকে, কিন্তু চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে সে আম কুড়োতে পারে না। ক্রমশ ঝড়ের তীব্র শব্দে আম পড়ার শব্দও সে আর শুনতে পাচ্ছিল না। দুর্গা 8-9টা আর অপু মাত্র 2টো আম কুড়ানোর পরই ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা হৈ হৈ করে আম কুড়োতে চলে এলে তাদের আর আম কুড়োনো হয় না। দুর্গা তার ভাইকে নিয়ে রাংচিতার বেড়ার ফাঁক গলে বাগান থেকে বেরিয়ে যায়। এরপর তারা গড়ের পুকুরের পাশে থাকা বাগানে যায় এবং সেখানেও দুর্গা 8-10টা আম পায়। এমন সময় মুষলধারে বৃষ্টি নামে। প্রায় সন্ধ্যার সময় ঝড় বৃষ্টি থামলে দুর্গা আর অপু বাড়িতে ফিরে আসে। পরের অংশের উত্তরটা হচ্ছে, আমার জন্মগ্রামে মামার বাড়িতে, কিন্তু আমার বেড়ে ওঠার শহর কলকাতায়। এক গরমের ছুটিতে মামার বাড়ি গিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখার অভিজ্ঞতা হয়েছিল আমার। বিকেলবেলা দাদুর সঙ্গে বাজার থেকে ফিরছিলাম একটা বিরাট আমবাগানের মধ্য দিয়ে। এমন সময় শুরু হলো প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়। প্রথমে ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ আমার এই অভিজ্ঞতা ছিল না। চোখের সামনে কালো আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বিকট শব্দে বাজ পড়ছিল। আমি ভয় পেয়ে কানে হাত দিয়ে বারবার চোখ বন্ধ করছিলাম। মুহূর্তেই পায়ের পাতা পর্যন্ত জল জমে উঠল। বিদ্যুতের ঝলকানিতে দেখলাম বড় বড় নারকেল, আম, জাম, পিটুলি গাছগুলো একবার মাটিতে পড়ে আবার যেন উঠে দাঁড়াচ্ছে। মাঠের পাশের রাস্তায় জল কাদার মধ্য দিয়ে এগোনোর চেষ্টা করতেই দাদু বলল পাশের আম বাগানে আম কুড়োতে যাবে। ভয় এবং আনন্দ নিয়ে দাদুর সঙ্গে আম বাগানে ঢুকলাম। কয়েকটা আমও পেলাম। এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো। পৌষ মাসের এক শীতের সকালে রোদ ওঠার অপেক্ষায় অপু যখন লেপ মুড়ি দিয়ে বিছানায় শুয়েছিল, সেই সময় তার মা তাকে পাঠশালায় যাওয়ার কথা জানায়। স্লেট বইসহ তাকে যে পাঠশালায় যেতে হবে এ কথা শুনেই অপু অবাক হয়ে যায়। অপুর ধারণা ছিল যারা সুবোধ বালক নয় তাদেরই বুঝি পাঠশালায় যেতে হয়। যাই হোক, শেষ পর্যন্ত বাবার ভয় এবং মায়ের প্রতি একরাশ অভিমান নিয়ে জল ভরা চোখে অপু প্রথম দিন পাঠশালায় যায়। প্রথম দিন সব কিছু অজানা ছিল বলে অপুর মনে হয়েছিল সমুদ্রের মতো বিরাট কিছু সামনে সে এসে পড়েছে। অপু যখন পাঠশালায় পৌঁছলো তখন গুরুমহাশয় দোকানের মাচায় বসে সৈন্ধব লবণ ওজন করছেন। কয়েকটি বড় ছেলে চাটাইয়ে বসে দুলে দুলে নিচু স্বরে কিছু পড়ছে। একটা ছোট ছেলে আপন মনে পাততাড়ির তালপাতা চিবিয়ে যাচ্ছে। দুজন ছেলে স্লেটে ঘর এঁকে ঢেরা গোল্লা খেলায় মত্ত। এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, এটা হয়ে যাবে মত্ত। অপু নিজের স্লেটে বানান লিখতে লিখতেই গুরুমশাইয়ের গলা শুনতে পায়। মুহূর্তের মধ্যেই গুরুমহাশয়ের কথায় সতে নামক ছেলেটি ফোনের স্লেটটা গুরুমহাশয়ের কাছে হাজির করে। গুরুমহাশয়ের কাছে ছেলে দুটি যাওয়ার ভঙ্গি দেখে অপু হাসি চাপতে না পেরে ফিক করে হেসে ফেলে। ব্যাপারটা লক্ষ্য করে গুরুমশাই অপুকে ধমকে দেন। ঠিক তখনই গুরুমহাশয়, এখানে হবে গুরুমহাশয়, একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। আমি কিন্তু পিডিএফ তোমাদের সাথে প্রতিটা ক্লাসে শেয়ার করি, তো সেখানে কিন্তু আমি এগুলো ঠিক করে দেবো। তো তখনই গুরুমহাশয় থান ইট নিয়ে আসার নির্দেশ দিলে অপু ভয়ে আড়ষ্ট হয়ে যায়। ইট আনা হলে অপু বুঝতে পারে শাস্তি তার জন্য নয়, ওই ছেলে দুটির জন্য। সব মিলিয়ে প্রথম দিনে অপু বিস্ময়, ভয় ও কৌতূহল মিশ্রিত এক নতুন অভিজ্ঞতা লাভ করে। নেক্সট অংশের উত্তর হচ্ছে, হ্যাঁ, আমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে। প্রথম স্কুলে যাওয়ার দিনটি আজও আমার স্মৃতিতে স্পষ্ট। আমি স্কুলে বাবার সাথে গিয়েছিলাম। শিক্ষক মহাশয় আমাকে একটি শ্রেণীকক্ষে নিয়ে গেছিলেন যেখানে আমার মতো আরও অনেক ছেলে মেয়ে ছিল। তারপর স্লেটে শিক্ষক মহাশয় আমাকে অ আ লিখতে বলেছিলেন এবং নামটা মুখস্থ জিজ্ঞাসা করেছিলেন। আমি স্লেটে অ আ লিখেছিলাম এবং নামটা মুখস্থ বলেছিলাম। এটা তো আমি আমার মতো করে দিয়েছি, কিন্তু তোমরা যদি চাও তোমাদের যে অভিজ্ঞতা স্কুলের প্রথম দিনের সেটা কিন্তু তোমরা লিখতেই পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে, অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হবে তাহার মানে নাই। পথের পাঁচালীতে দুর্গা আর অপু নিশ্চিন্তিপুর গ্রামে থেকেই কীভাবে বারে বারে অচেনার আনন্দ অনুভব করেছে লেখো। উত্তর, নিশ্চিন্তিপুর গ্রামের মায়াময় প্রকৃতিতে দুটি কিশোর কিশোরীর বড় হয়ে ওঠার একটি চিত্র লেখক এঁকেছেন। অপু যখন ছোট ছিল তখন থেকেই সে এই নিশ্চিন্তিপুর গ্রামের পরিবেশকে আপন মনের জগতে রেখে দিয়েছিল। দুর্গাও তেমনই গ্রামের বন, জঙ্গল, বাগান ইত্যাদি সম্পর্কে বিশেষ পরিচিত ছিল। বায়োস্কোপ, যাত্রাপালা, মায়ের মুখে মহাভারত শোনা, এই সব কিছুই তাদের শিশু মনে আনন্দ ও বিস্ময় সৃষ্টি করত। মাকে না বলে রেললাইন দেখতে যাওয়া, দিদির সঙ্গে চড়ুইভাতি করার অভিজ্ঞতা অপুকে এক নতুন জীবনের মুখোমুখি করে। নুন ছাড়া মেটে আলু খাওয়াও এই অচেনা আনন্দের অংশ। এইভাবেই নিশ্চিন্তিপুরের ছোট সীমানার মধ্যে দুর্গা ও অপু নিজেদের আনন্দের পৃথিবী করে নিয়েছিল।
নেক্সট, হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কীভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হলো লেখো। উত্তর হচ্ছে, লক্ষণ মহাজন অপুর বাবা হরিহরের একটু শিষ্য ছিলেন। একদিন অপু বাবার সঙ্গে লক্ষণ মহাজনের বাড়ি যায়। সেখানে মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর কাছে অপু পশমের পাখি, শোলার মাছ, কড়ি রালনা, কাচের পুতুল প্রভৃতি হরেক রকমের জিনিস দেখে। অপুর মনে হয় এরা খুব বড়লোক। তো এই বধূটি যখন অপুকে ঘি ও কিশমিশ দিয়ে তৈরি মোহনভোগ খেতে দেয় তখন অপু ভীষণ অবাক হয়ে যায়। তার মার তৈরি মোহনভোগ ছিল কেবল জলে সেদ্ধ সুজি। সে বুঝতে পারে তারা গরিব, তাই তাদের বাড়ির মোহনভোগ এবং লক্ষণ মহাজনের বাড়ির মোহনভোগের মধ্যে এই আকাশ পাতাল তফাৎ। লক্ষণ মহাজনের প্রতিবেশী অমলাদের বাড়ি গিয়ে তার খেলার জিনিস দেখে অপু অবাক হয়। সে তার দিদির খেলার জিনিসের সাথে এগুলির তুলনা করে বুঝতে পারে তাদের পয়সা নেই বলেই তারা এমন খেলনা কিনতে পারে না। মহাজন বাড়ির ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে নিমন্ত্রণ খেতে গিয়ে অপু আরও অবাক হয়ে যায়। আলাদা রেকাবিতে লবণ ও লেবু দেওয়া রয়েছে। প্রত্যেক তরকারির জন্য আলাদা আলাদা বাটি সাজানো আছে। শুধু তারই জন্য একটা গলদা চিংড়ির মাথা দেওয়া হয়েছে। তাদের বাড়িতে নিয়মিত ওলের ডাঁটা চচ্চড়ি ও লাউ ছেঁচকি খাওয়া হয়। অপুর শিশু মন বুঝতে পারে সবাই তাদের মতো গরিব নয়। বড়লোক কারা তা তার শিশু মনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। নেক্সট হচ্ছে, দুর্গা অপুর যে নানান খেলার কথা উপন্যাসে আছে সেগুলোর কথা লেখো। হার জিত আছে এমন খেলার সঙ্গে এই জাতীয় খেলার তফাৎ কি? তুমি কি ধরনের খেলা পছন্দ করো এবং কেন তা লেখো। উত্তর হচ্ছে, দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, এখানে একটা স্পেস হতো, দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে আমরা ছেলেবেলার নানা ধরনের খেলার কথা পাই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুতুল খেলা, যুদ্ধ খেলা, গঙ্গা যমুনা খেলা, চড়ুই ভাতি খেলা আর কড়ি খেলা ইত্যাদি। নেক্সট অংশের উত্তর হচ্ছে, কেবল কড়ি খেলা ও যুদ্ধ খেলা ছাড়া আর অন্য খেলাগুলিতে হার জিতের প্রশ্ন আসে না। হার জিতের খেলা মানে ফুটবল, ক্রিকেট, টেনিস ইত্যাদি। হার জিতের খেলায় যে উত্তেজনা, উল্লাস কিংবা হতাশা এবং পরিশ্রম লুকিয়ে থাকে তা উপন্যাসে বর্ণিত ছেলেবেলার খেলাগুলিতে থাকে না। তবে জয় বা পরাজয় না থাকলেও এই খেলাগুলিতে আনন্দ কিন্তু কোনো অংশেই কম নেই। আর পরের পার্টের উত্তর হচ্ছে, বড় হয়ে গেছি বলে আমি এখন হার জিতের খেলাতেই বেশি আকৃষ্ট হই। আমার প্রিয় খেলা ফুটবল। ফুটবলের মধ্যে আছে প্রাণের উত্তেজনা, গোলের লক্ষ্যে দৌড়, এই একাগ্রতাই ফুটবল খেলার প্রাণ। মহামনীষী বিবেকানন্দও বলেছেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। এতে একজন মানুষের মন ও শরীর মজবুত হয়ে ওঠে। তাছাড়া নিজের দলকে জেতানোর তাগিদ আমাদের ঐক্যবদ্ধ করে তোলে। খেলায় হার জিত না থাকলেও ঐক্যবদ্ধ হওয়ার এই আনন্দ কখনোই পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী উপন্যাসে অপু চরিত্রটিকে অত্যন্ত আবেগপ্রবণ ও অনুভূতিশীল করে গড়ে তুলেছেন। অল্পতেই তার চোখে জল আসে, আর সে অন্যায়ের দুঃখ সহ্য করতে পারে না। যখন মায়ের মুখে সে মহাভারতের গল্প শোনে তখন তার চোখে জল চলে আসে, কারণ কর্ণের দুঃখ তার সহ্য হয় না। যুদ্ধক্ষেত্রে কর্ণের অসহায়তা তাকে খুবই বেদনা দেয়। সে বুঝতে পারে যে যুদ্ধে অন্যায়ের সঙ্গে কর্ণকে হত্যা করা হয়েছে, তাই তার মনে কর্ণের প্রতি সহানুভূতি জন্মায়। সে কর্ণের জন্য কেবলই কাঁদে, মনে মনে কর্ণের রথের চাকাকে মাটি থেকে টেনে তোলার চেষ্টা করে। এইভাবে এই মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর মনে প্রিয় হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন, মহাভারতের তোমার প্রিয় চরিত্র কোনটি, কেন তাকে তোমার ভালো লাগে লেখো। আমার কাছে মহাভারতের সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো শ্রীকৃষ্ণ। ধর্ম স্থাপনের জন্য কৃষ্ণ এই ভারত যুদ্ধকে সংগঠিত করেন। মথুরা রাজ কংসের ভয়ে বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণ নন্দরাজা ও যশোদার কাছে মানুষ হয়েছেন। পরে নিজের মামা অত্যাচারী কংসকে বধ করে কৃষ্ণ যদুবংশ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমান পুরুষ। তিনি প্রথম অনুভব করেছিলেন ধর্মরাজ্য গঠনের জন্য কৌরব ও পাণ্ডবের যুদ্ধ অনিবার্য। তিনি চাইতেন পরিবার, সমাজ, দেশ এর মধ্যে মানুষ একাত্মভাবে দলগতভাবে একে অন্যের বন্ধু হয়ে থাকুক, তা না হলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পরম সত্য শেখানোর জন্যই তিনি আমার অত্যন্ত প্রিয় চরিত্র হয়ে উঠেছেন। নেক্সট প্রশ্ন, যে সে জগৎ জানার, মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে, কার কথা বলা হয়েছে? ভবিষ্যতের যে রঙিন স্বপ্নে সে বিভোর, তার কথা লেখো। উত্তর, আলোচ্য উদ্ধৃতিতে ছোটদের পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্র অপুর কথা বলা হয়েছে। অভাব অনটন ছিল অপুর পরিবারের নিত্যসঙ্গী, তবু সে নতুন দেশের স্বপ্ন দেখে। এই বিশাল বিশ্বকে চেনার জন্য তার মন চঞ্চল হয়ে ওঠে। সারা পৃথিবীর প্রকৃতি ও তার মানুষের সৌন্দর্যের সাথে নিজেকে মিলিয়ে দেওয়ার স্বপ্নে সে বিভোর থাকে। সে কল্পনা করে
প্রবাসী কাগজের বিলাত যাত্রীর মতো সেও একদিন না একদিন বিলেত যাত্রা করবে। কলকাতা থেকে একদিন তার জাহাজ ছাড়বে। বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পিছনে ফেলে সে নতুন নতুন দেশের উদ্দেশ্যে ভেসে যাবে। সে বিলেত যাবে, জাপান যাবে, বাণিজ্য যাত্রা করবে, বড় সওদাগর হবে। ভবিষ্যৎ জীবনে নানা স্থানে নানান দেশে ঘুরে বেরিয়ে সে নানান রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হবে। এই চেনা জগৎ ছাড়িয়ে বাইরের ডাক তার কানে অনবরত ধ্বনিত হচ্ছে। অপুর বিশ্বাস ছিল একটু বড় হলেই তার এই রঙিন কল্পনা বাস্তবে পরিণত হবে। তাহলে আজকে কিন্তু তোমাদের এই 3 নম্বরে যে 10টা প্রশ্ন ছিল আমি কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদেরকে ক্লাসটা কেমন লাগলো, বা তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে তোমরা সেটাও জিজ্ঞাসা করতে পারো, কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও করতে পারো। তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তারপরে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে আমাকে মেল করবে। সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে। আর কম্পোজ মেলে তোমরা নিজেদের নামটা লিখবে। তোমরা প্রয়োজনে তোমাদের গার্জিয়ানের হেল্প নেবে এবং এভাবেই তোমরা মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।